আপনি যখন একজন সৎ শিল্পী হবেন, আপনার একটা প্রতিশোধের জায়গা থাকবে। লেখালেখি আমার প্রতিশোধ গ্রহণের হিরণ্ময় হাতিয়ার। কবির সাথে কথা বলা মানে এটা দুঃসাধ্য ব্যাপার। তো মাহবুব আজিজ ভাই কেমন আছেন আপনি? আছি, ভালো। আমাদের আজকের গেস্ট মাহবুব আজিজ। আমি আপনাকে যে বিশেষণটা দিলাম যে কবি বললাম, যে কবির সাথে কথা বলতে আমার খুব ভয় লাগে। তো এটা আপনার কেমন লাগলো? শুভেচ্ছা আপনাকে। আসলে কবিতা তো যেকোনো শিল্পের আমি মনে করি যে মূল আকর। যেকোনো ভাবনা প্রথমে কবিতা আকারেই আসে। আপনি চলচ্চিত্র নির্মাণ করেন বা যিনি সঙ্গীত তৈরি করেন, যিনি ভাস্কর্য তৈরি করেন, উপন্যাস লেখেন, সব কিছুর মূল একটা কিন্তু চিন্তার মূল একটা কেন্দ্র থাকে, ওটাই কবিতা। সেলিম আল দীন বলতেন, আমার শিক্ষক, যে কাজের ভাষা গদ্য, শিল্পের ভাষা কবিতা। সৃজনশীলতার যে ঘাট, তা সবসময় কবিতা দিয়েই ছুঁয়ে যায়। কবিতা ছাড়া আসলে কোনো সৃজনশীলতার জন্ম হয় না। একদমই সত্যি কথা। কারণ আমি আসলে মানে এই এক্সপিরিয়েন্স শেয়ারের জায়গা থেকে বলি। ছোটোবেলা আমিও কবিতা দিয়েই শুরু করছিলাম যে কোনো কাজ করা, এবং একসময় ভাবতাম হয়তো কবিই হব, হয়তো কবি হতে পারিনি। কিন্তু যখন আবার এই যে ফিল্মের কাজ করছি, তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো, বা আমি নাটকের কাজের সময় নাটকের যে টাইটেল ট্র্যাক থাকে না, আমি টাইটেল ট্র্যাকগুলো লিখি। তো আমার লেখাগুলো পড়ে যারা এটা সুর করে, তারা বলে যে এটা তো সুর করা একটু টাফ, আপনি তো কেমন জানি কবিতার মতো লিখছেন। আমি বলছি, এটা তো কবিতাই। তো যার ফলে দেখা যায় কি যে আসলে কবি মনস্ক মানুষ বা কবিতা কবিতা আসলে একটা ভিন্ন কিছুর জন্ম দেয় সবসময়। এবং একজন, আমার কাছে মনে হয় যে একজন কবি আসলে কোনোভাবেই তার মানে কালোত্তীর্ণ এই জন্য হয়। কারণ এই জন্যই আমি আপনাকে বললাম যে আপনার কবি পরিচয়ের কারণেই আপনার সাথে কথা বলতে আমার মানে হয়তো অন্যভাবে কথা বলবো। আমার মনে আছে যে ক্লাস 9-এ যখন আমি পড়ি, তখন আমি একটা লিটল ম্যাগাজিন বের করতাম। আমার পত্রিকার নাম ছিল ময়ূরাক্ষী। তো ময়ূরাক্ষী পত্রিকার আমি ছিলাম সম্পাদক। তা আমাকে বলা হলো যে আমার সাথে আবার আরও 2 জন সম্পাদক আছে, যারা আমার ক্লাসমেট। তারা বলল যে তোমাকে একটা কঠিন কাজ করতে হবে। কী কঠিন কাজ? বলে যে এই সংখ্যার জন্য একজন কবির সাক্ষাৎকার নিতে হবে, আর ওই সংখ্যার জন্য একজন বিশিষ্ট মানুষের সাক্ষাৎকার নিতে হবে। সাক্ষাৎকারটা হচ্ছে লিখে লিখে সাক্ষাৎকার নিতে হবে। তখন তো কোনো ডিভাইস এরকম জাতীয় কিছু ছিল না। আমরা একটা রেকর্ডার নিয়ে গেছিলাম, যে তখন একটা রেকর্ডার পাওয়া যেত। তো প্রথম পর্বেই আমরা গেছিলাম মহাদেব শাহর কাছে, ওনার ইন্টারভিউ নিলাম। তখন আমি দেখলাম যে এর আগে আমি শামসুর রহমানের সাথে কথা বলছি অনেক ছোটোবেলা, মানে অনেক দুঃসাহস করে কথা বলছি, গুন্দার সাথে কথা বলছি। তো আমার কাছে তখন মনে হতো যে কবি মানে হচ্ছে, এখনও মনে হয়, কবি মানে হচ্ছে আসলে বিশেষ কিছু। তো কবিতা আসলেই বিশেষ কিছু, কিন্তু কবিতার মাধ্যমে কি সারভাইভ করা যায় এই সময়? আসলে কবিতা তো একটা শিল্পের আঙ্গিক। আপনি দেখুন যে এখন যে কোনো আঙ্গিকেই আপনি উপন্যাস লিখুন কিংবা সিনেমা বানান, প্রবন্ধ লিখুন, কোনটা দিয়ে আসলে সার্ভাইভ করা যায়? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। সেই অর্থে আসলে সারভাইভাল যেই অ্যাটিটিউডগুলো আমাদের থাকে, তা কিন্তু কোনোটাই শিল্পের কোনো কাজই, এমনকি থিয়েটার করা, কোনোটাই কি আসলে জীবিকা নির্বাহের সেই নিশ্চয়তা দেয়? কিন্তু তারপরেও তো আমরা কবিতা লিখি, কেউ গান গায়, কেউ ভাস্কর্য তৈরি করে, কেউ সিনেমা বানায়। এইগুলো এক ধরনের তাড়না থেকে, আসলে ভেতরে যখন আপনার একটা কথা থাকবে, আপনার সেই কথাটা আপনার জীবিকা নির্বাহ হলো কি হলো না তার অপেক্ষা করবে না, আপনাকে কথা বলতে হবে। এবং সেই তাড়না থেকেই কবি কবিতা লেখেন, যিনি ছবি আঁকেন, তিনি চিত্রকর্ম তৈরি করেন। এবং সেটার সাথে আপনার দিন শেষে বাড়ি ভাড়া দেওয়া কিংবা ডিশ বিল দেওয়া, আপনার বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ দেওয়ার সম্পর্ক খুব বেশি থাকে না। তার মানে এই না যে কবিকে খেতে হয় না বা শিল্পীকে খেতে হয় না, খেতে হয়, সবই করতে হয়। তার জন্য তো অন্যান্য কিছু আছেই। আমি যেটা বলতে পছন্দ করি যে আমার পেশা আসলে অঞ্জীয় বৃত্তি। তার মানে নানান কিছু করতে হয়, কারণ ওই কবিতাটিকে বাঁচিয়ে রাখবার জন্যই হয়তো। না, এটা এটা একদমই আপনি যেটা বলেছেন এটা পারফেক্ট একটা কথা বলেছেন, যে আসলে কবিতাটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাকে আসলে কবিতার পাশাপাশি আমাকে অন্য কিছু করতে চাই, কিন্তু সেটা কি কবিতাকে ব্যাহত করে না? তা করে না। কারণ হচ্ছে, আপনি যখন একজন সৎ শিল্পী হবেন,
আপনার একটা প্রতিশোধের জায়গা থাকবে, সেটাই আপনার কবিতা, সেটাই আপনার ক্যানভাস, সেটাই আপনার সেলুলয়েড। কারণ আপনাকে যে অপমান করবে বা আমাকে যে অপমান করবে, আমি তো রীতিমতো একটা গ্লানিকর জীবন যাপন করি। কারণ এই সমাজ বলুন, রাষ্ট্র বলুন, তারা তো নাগরিকের পাশে থাকে না, নাগরিক রাষ্ট্রের পিছনে দৌড়ায়। কাজেই এই রকম একটা বৈষম্যপূর্ণ সমাজে আমি যখন লিখতে এসেছি, আমি তো বুঝেই এসেছি যে আমি রাষ্ট্রের পিছু পিছু দৌড়াবো। কিন্তু আমি যে দৌড়তে যাচ্ছি, আমাকে তো সবসময় গ্লানিময় জীবনযাপন করতে হয়। কারণ এই বিপুল বৈষম্যের এই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা, সেখানে আমি কে? আমি তো একেবারে বুদ্ধি বিক্রি করতে এসে দেউলিয়া হয়ে বসে থাকবার মতো উপায়। কারণ আমাদের এইখানে আসলে বুদ্ধি কেনা হয়। এখানে অনেকে বলে যে আসলে আপনার পণ্য কেনা হয়, নানান কিছু, কিন্তু আসলে তারুণ্যের বুদ্ধিটাই কিন্তু কেনা হয়। আমি যেই লেখালেখির আমার একটা বড় জায়গা সাহিত্যে, এই 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 বেচা বিক্রি নিয়েই। আমি এটা নিয়ে পরে আলাপ করব, যে এটা নিয়ে আমার একটা উপন্যাস আছে, পুতুলবাজি। তো যেটা বলছিলাম, যে আমার যে অভিজ্ঞতা, সারাদিনকার যে অভিজ্ঞতায়, কখন আমি যখন খুবই একটা বিরূপ পরিস্থিতিতে পড়ি, কোনো একটা অপমানের মুখে পড়ি, তখন আমি নিজেকে সান্ত্বনা দেই, আমি রাতে কিন্তু প্রতিশোধটা নেব ওই লেখার মাধ্যমে। ওই লেখার মাধ্যমে। লেখালেখি আমার প্রতিশোধ গ্রহণের হিরণ্ময় হাতিয়ার। ওহ, এটা খুব ভালো একটা কথা বলেছেন। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে এটারই কন্টেম্পোরারি কোশ্চেন। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, ধরেন আমার আদর্শ বা তাকে আমি উপযোগ্য করে অনেক কিছুই ভাবি। রবীন্দ্রনাথ ঠাকুর যদি অর্থভিত্তি এত রিচ না হতো, তাহলে কি সে এত কিছু লিখতে পারতো? আসলে এটা না, বেশ ছোটবেলা থেকেই শুনি যে রবীন্দ্রনাথ জমিদার দেখে এভাবে লিখতে পেরেছেন। আসলে আর কি জমিদার ছিল না? কেউ কি লিখছে? কেউ কি লিখতে পেরেছেন? আসলে রবীন্দ্রনাথ হচ্ছেন এমন এক বিস্ময়কর প্রতিভা, শরৎচন্দ্রের ভাষায়, যার দিকে তাকিয়ে আমাদের বিস্ময়ের সীমা নাই। এমন এক উঁচু শৃঙ্গ, যেখানে উঠতেই আমাদের সারা জীবন চলে যায়। এক বিস্ময়। বিস্ময় একটা আপনি যখন তার গ্রন্থের পর গ্রন্থ দেখবেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখবেন, আমার এত নিজেকে দীনহীন মনে হয় যে এই পৃষ্ঠার আজই তো আমি পড়ে শেষ করতে পারবো না। এই ভদ্রলোক এটা লিখলেন কি করে? চিঠি পড়তে পড়তে তো জীবন শেষ হয়ে যায়, এরকমটা অবস্থা। লিখলেন কি করে? এবং আপনি দেখবেন, যখন আপনি কোনো ভোরে বা কোনো গভীর রাতে রবীন্দ্রসঙ্গীত যদি আপনি নিঃসঙ্গ অবস্থায় শোনেন, প্রবল অবিশ্বাসেরও চোখে পানি আসতে বাধ্য। এই যে আমাদের ভেতরটা স্নান করে নেবার যে ক্ষমতা যার থাকে, আমাদেরকে একদম বিশুদ্ধ করে একটা ভোরের আকাশের সামনে দাঁড় করিয়ে দেন, এই যে প্রতিভা, তার সাথে আসলে এই বিত্ত বৈভব, স্থূল বিভিন্ন চিন্তাভাবনার কোনো মানে কিনারা আসে না। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।